আমরা এই জন্য সাক্ষাৎকার একটা মেয়ে একটা ছিল। ওরা দুস্থ কিন্তু হারাতে দেয়নি পরম্পরা, ওরা রিক্ত কিন্তু পরম্পরা বুকে আঁকড়ে আজও টিকিয়ে রেখেছে বাংলার অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্যকে। এককালে বাঁশের লাঠির খেলা বা শরীরচর্চা, এখনও ওদের শরীরের খিদে। এর নামই বোধ হয় ঐতিহ্যকে টিকিয়ে রাখার কারিগর। এই শরীরচর্চার অন্যতম লাঠি খেলা বা রংপার জন্ম সেই ব্রিটিশ যুগে। ব্রিটিশদের ক্ষমতাকে অনেকটাই খর্ব করতে পেরেছিল এই ঐতিহ্যবাহী অন্যতম সংস্কৃতি, যা বাংলার বুকে আজও টিকিয়ে রেখেছেন ওরা। মানে গুটি কয়েক মানুষজন শরীরের বিভিন্ন কারিগরি দক্ষতা, শরীরের ভাষা বুঝিয়ে দিচ্ছে এখনও ঐতিহ্যকে ধরে রাখতে ওরা সমান দক্ষ, যা একসময় ব্রিটিশদের ভারত ছাড়া করতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করেছিল। বাঁশের যোদ্ধা অর্থাৎ পদাতিক বাহিনী, যারা কিনা বাঁশের লাঠি হাতে যুদ্ধক্ষেত্রে সৈনিক হিসাবে কাজ করতেন। আর বাংলার রণক্ষেত্রে জমিদার রাজাদের এদের ওপর অনেকখানি নির্ভর করতে হতো। এদের দক্ষতা, শক্তি, ক্ষিপ্ততা কোনো অংশে কম ছিল না। যুদ্ধ জয়ের পর তারা নানা ধরনের নৃত্য সহযোগে এবং দৈহিক কসরত প্রদর্শন করে জমিদার ও রাজাদের মনোরঞ্জন করতেন। রায় ছিল তাদের উপাধি আর বাঁশ ছিল হাতিয়ার। আর এই দুটি যোগ করেই বাংলায় প্রচলন হয় রায় বেশে। এই রায় বেশের ঐতিহ্য এবং পরম্পরাকে জীবন দান করেছিলেন বাংলার ব্রতচারী সম্রাট বলা চলে সেই গুরু সদয় দত্ত। কয়েকশো বছরের ঐতিহাসিক রায় বেশের পরম্পরা, ঘরানা সবই আছে, তবে বেশ কিছুটা লুপ্ত এর চর্চা। তারই মাঝে টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন যে মানুষটি, তার নাম শীতেন্দু চক্রবর্তী। একটা সময় রায় বেশে নৃত্যের মধ্যে গগনে থাকা ঐতিহ্য যারা ধরে রেখেছিলেন তাদের বংশধর তিনি। আর তার নানা সমস্যা তবুও টিকিয়ে রাখার চেষ্টা করছেন গ্রাম বাংলার এই চিরাচরিত ঐতিহ্য আর লোকশিল্পকে। গড়ে তুলেছেন রায় বেশের দল। সেখানে বলা যায় 8 থেকে 80 সবাই এক কাট্টা। দৈহিক কসরত, ক্ষিপ্রতা, লাঠি খেলা, রণপার প্রদর্শন এবং অন্যান্য দক্ষতা সব চলে বাদ্যযন্ত্রের তালে তালে। দেশের বিভিন্ন রাজ্যে তাদের ডাক পড়ে, বহু পুরস্কার তাদের ঝুলিতে। আধুনিক সমাজে মোবাইলের হাতছানি থেকে বহু দূরে আজকের প্রজন্মের এইসব লোকশিল্পের ছেলেমেয়েরা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে জারো গ্রামে গেলে রায় বেশের সেই কলাকৌশল আর বিভিন্ন কসরত মোহিত করে তোলে সংস্কৃতিপ্রেমী মানুষজনকে। একসময় ভারতের স্বাধীনতা আন্দোলনে যে রায় বেশেদের ভূমিকা ছিল সে কথাও শোনা যায় বাংলা কেন সমগ্র দেশে। 1987 সাল থেকে একটানা জারো গ্রামের ওই আখড়া চলছে। জারো গ্রামের মিলন তীর্থ ব্রতচারী সংঘের কলাকুশলীদের মধ্যে 25 জন এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাতাও পাচ্ছেন। ভারতের বিভিন্ন মহল বলছে তবুও এই প্রাচীন লোকনৃত্যের পরম্পরাকে টিকিয়ে রাখার প্রয়োজন আছে। আরও প্রয়োজন এদের অর্থ সাহায্য, যা দিয়ে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা ধরে রাখতে পারবে এই ঐতিহ্যবাহী পরম্পরাকে। আমি মাননীয় শীতেন্দু চক্রবর্তীজির পরিচালিত জারগ্রাম মিলনতীর্থ ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মণ্ডলীর একজন নায়ক।
আমি অনেক ছোট থেকেই ব্রতচারী করি, শিশু 1 থেকে। তার মাধ্যমে কি উপকার হচ্ছে? এই ব্রতচারী নৃত্যের বা প্রাচীন লোকনৃত্যের মধ্যে একটি রায়বেশে যুদ্ধনৃত্য। লোকসংস্কৃতি বা যুদ্ধনৃত্যের মাধ্যমে আমাদের দেহ সক্ষম হয়, দেহ সক্ষম করে এবং চিত্তে বল আনে এই নৃত্যের মাধ্যমে। আধুনিকতা প্রয়োজন, কিন্তু আধুনিকের সঙ্গে সঙ্গে প্রাচীনও সঙ্গে বা ইতিহাস সঙ্গে করে নিয়ে চলা উচিত, কারণ যে জাতি নিজের ইতিহাস ভুলে যায় সে জাতি আবার পরাধীন হতে পারে। তাই সংস্কৃতি ছাড়া সমাজেরও কোনো মূল্য নেই। ছোটোবেলা থেকেই ব্রতচারী শিখি, তো অনেক জায়গায় প্রোগ্রাম করেছি স্যারের সাথে, অনেক গভর্নমেন্ট প্রোগ্রাম করেছি। তারপরে মোবাইল না ঘেঁটে আমরা যদি এই নিজের দেহচর্চা মানে ব্রতচারীর প্রতি থাকি তাহলে আমরা অনেক ভালো হবো। মোবাইল আমাদের চোখেরও ক্ষতি করে, আমাদের পড়াশোনার দিকে মন তো সরিয়ে দেয়। তো মোবাইল একদিকে ভালো, যেমন পড়াশোনার দিকে হয়তো কোনো, যেমন আগেকার দিনে কি চিঠি লিখে মানে পাঠানো হতো, এখন কি মোবাইলে সরাসরি সঙ্গে সঙ্গে যোগাযোগ করা যায়। ভালো দিকও আছে মোবাইলের, খারাপ দিকও আছে। এবার ভালো দিকটা নেওয়ার জন্যই ভালো দিকটা গ্রহণ করা উচিত। তো খারাপ দিকটা না দিকে গিয়ে খেলাধুলা, ব্রতচারীর শরীরচর্চার দিকে এগিয়ে যাওয়া উচিত। কতদিন আছে এখানে শিখছো? এখানে 3 বছর হচ্ছে আছি এখানে। প্রথম ভয় লাগতো শিখতে? প্রথম তো সবারই ভয় লাগে। আচ্ছা, তারপর শিখতে কতদিন লাগলো? শিখতে 1 বছর। 1 বছর লেগেছে। বাইরে গেছো শিখে? বাইরে গেছি বলতে এই ভারতবর্ষের মধ্যে। আচ্ছা, কলকাতা, 24 পরগনা এইসব। আন্তর্জাতিক ইয়েতে যেতে চাও? হ্যাঁ, যেতে চাই। সেটা রাজ্য সরকার কাছে আবেদন রাখবে যে যাতে যেতে পারো? হ্যাঁ। আচ্ছা, আর কিছু বলবে? ব্রতচারী নিয়ে কিছু বলবে? বেশি না দিয়ে শরীরচর্চা করা দরকার বেশি। প্রায় 20 বছর ধরে এই ক্লাবের আমার যে প্রতিষ্ঠাতা, ওনার মানে যুক্ত হয়েছি ওনার সঙ্গে। হ্যাঁ, আর শুধু তাই না, উনি হচ্ছে আমার এক ছাত্র, বুঝছেন তো। সেই ছাত্র হিসেবে উনি আমাকে এইখানে এই পদে বসিয়েছেন। আমি সেই থেকে ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরেছি
এখন বয়সের ভারে আমি সব জায়গায় যেতে পারছি না যদিও, কিন্তু আমার হচ্ছে পেশা হচ্ছে ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ব্যবসার সঙ্গে যুক্ত। ক্লাবকে আমরা সেটা নিতে পারিনি। আর আবেদন করেছিলেন? আবেদনের জায়গাগুলোতে প্রথমেই আমরা ঝাড় খেয়ে যাই, যার জন্য আমরা এটা এগিয়ে যেতে পারিনি। আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে, আমি শীতেন্দ্র চক্রবর্তী, আমি নিজেই একে নিয়ে যাই এবং এই প্রচার দিয়ে আমরা আজকে ব্লক, যুব কল্যাণ দপ্তর, বিভিন্ন আমরা রাজ্যের ছাত্র যুব কল্যাণে আমরা 3 বার চ্যাম্পিয়নশিপ প্রাইজ নিয়ে এসেছি। আমার প্রাইজ আছে রাজ্য সরকারের, এটা আমরা সল্টলেক স্টেডিয়াম থেকে নিয়ে এসেছি, মালদা থেকে নিয়ে এসেছি। আমরা বিভিন্নভাবে মাননীয় জয়ললিতাকে স্কট করেছি, আমরা স্কট করে রনপা করে নিয়ে এসেছি, কপিল দেবকে নিয়ে এসেছি স্কট করে, আমরা পিভি নরসিংহরাওকে স্কট করে নিয়ে এসেছি, মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়কেও আমরা সল্টলেক স্টেডিয়ামে স্কট করেছি রনপা রায়বেশের মধ্য দিয়ে। এগুলো আমাদের পরম প্রাপ্তি, পরম পাওনা। এখানে আছে মাননীয় সত্যনারায়ণ পণ্ডিতের জায়গাটা দিয়েছেন, এখানটা প্র্যাকটিস করেছি আমরা। ওনার প্র্যাকটিস আছে এখানে কোনো সমিতির নাম আছে, মানে এইরকম একটা কোনো সমিতির মাধ্যমে এটা করছেন? না না না, আমরা ঝাড়গ্রাম মিলন তীর্থ ব্রতচারী সংঘ। ওইটাই জানতে চাইছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকা দিয়েছেন সমস্ত ক্লাবে, সেটাও আমরা গ্রহণ করতে পারিনি, বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমি সেভাবে সেটা সাহায্য পাইনি। আর আমার এই রায়বেশের শিক্ষা আমার ব্রতচারী ট্রেনিং থেকে, আমার ব্রতচারী কেন্দ্র নায়ক মণ্ডলীর থেকে। রায়বেশে কথার অর্থ রায়বাঁশ, অর্থাৎ শ্রেষ্ঠ বাঁশ, সেই বাঁশের যোদ্ধা যারা তৎকালীন সময়ে পদাতিক বাহিনীতে এই রায়বেশে শ্রেষ্ঠ বাঁশ নিয়ে যুদ্ধ করত আমার পূর্বপুরুষেরা, আমার বাপ কাকারা। রায় সম্ভবত একটা উপাধি, রায় অর্থাৎ শ্রেষ্ঠ যারা হতো তখন জমিদার বা রাজারা রায় বলে তাদেরকে ঘোষণা করত। তেমনিভাবে যারা শ্রেষ্ঠ বাঁশ এবং শ্রেষ্ঠ যোদ্ধা যুদ্ধ করত পদাতিক বাহিনীতে, এরোরাইত কুন্তলা বন্দিনী ভারত মাতাকে বারবার তারা লাঞ্ছনা মোচন থেকে রক্ষা করেছে। রুটি রুজির তাগিদে, সন্তানদের মুখে দুটো হাসি ফুটিয়ে দেবার তাগিদে এরা যুদ্ধ করত। যুদ্ধ করে এই রায়বেশের সৈন্য তারা ওই সন্তানদের মুখে দুটো অন্ন তুলে দিয়েছে। রায়বাঁশ অর্থাৎ শ্রেষ্ঠ বাঁশ নিয়ে এরা পদাতিক বাহিনীতে যুদ্ধ করত ক্ষিপ্রতার সাথে, তীক্ষ্ণ বুদ্ধি, ক্রোধার বুদ্ধি। কথিতে আছে বাংলার বীর সৈন্য রায়বেশের বংশ এই নৃত্যের শেষে করত শত্রুর ধ্বংস। কলিঙ্গের সম্রাটের পদাতিক বেশে ছুটত রায়বেশের দল গুজরাট দেশে। রাজা মানসিংহের দুর্ধর্ষ ফৌজ রায়বেশে, এমনি নাস্ত উল্লাসের রণ বিজয় শেষে। এগুলো ইতিহাসের কথায় পাতায় আছে। রায়বেশে আমার গৌরব, এর মধ্যে আছে বিভিন্ন শারীরিক কসরত, তেজ, শক্তি, যে শক্তি দিলে আবাল বৃদ্ধ বনিতার সৌন্দর্যতা ফিরে আসবে, দীর্ঘায়ু হবে, দাহিক, মানসিক এবং শারীরিক উন্নতি হবে। এই চিন্তা ভাবনা দেখে শ্রদ্ধেয় গুরুজি গুরু সদয় দত্ত, তৎকালীন আইসিএস ডিএম, যিনি বীরভূম থেকে নিয়ে এসেছিলেন 4 গ্রাম থেকে রায়বেশেকে। রায়বাঁশ আমার শ্রেষ্ঠ বাঁশ,
মুর্শিদাবাদে এই বাঁশ পাওয়া যায়। এই বাঁশ নিয়ে যোদ্ধা করত, কখনো লাঠি হাতে, কখনো সরকি হাতে, কখনো তারা ছুটে যেত শত্রুর বুকে। অনেক উঁচু থেকে শত্রুর বুকে ঝাঁপিয়ে পড়ে শত্রুকে পরাস্ত করত। তাদের এই জিনিসের মধ্যে তাদের যে দাহিক পরিশ্রম, দাহিক ক্ষমতা, সেই ক্ষমতা যদি আবাল বৃদ্ধ বনিতার মধ্যে চলে আসে তাহলে আমার সুন্দর সমাজ গড়ে উঠবে। গুরুজির এই ছিল প্রয়াস। আজকে রায়বেশে যে কত বছরের পুরনো কেউ সঠিকভাবে বলতে পারে না, তবু বলতে পারি আমরা এটা অনেক বছরের, 500-1000 বছরের পুরনো। মহারাজার প্রতাপাদিত্যের 25,000 রায়বেশে সৈন্য ছিল, ঢালি সৈন্য ছিল, যারা রায়বেশে নামে পরিচিত। এইভাবে 12 ভূঁইয়ার প্রত্যেকটি ভূঁইয়াদের যারা শৌর্য বীর্যের অধিকারী, তাদের সঙ্গে ছিল এই রায়বেশে সৈন্য। স্বাধীনতা আন্দোলনের আগে এই রায়বেশে দেখে ব্রিটিশ গভর্নমেন্ট স্তম্ভিত হয়েছিলেন এবং আনন্দমঠের মতো এই রায়বেশেকে বন্ধ করতে চেয়েছিলেন। কারণ ইলভার্ট আইনের মতন, অস্ত্র আইনের মতন একে বন্ধ করে দেওয়া হলো। তখন বিভিন্ন জমিদারের বাড়িতে বৃহন্নলা বেশেরা নাচ করতো। এটাও ব্রিটিশ সরকারের সহ্য হয়নি। এই কষ্টটা দেখে, এই যুদ্ধ কৌশল, এই তৎপরতা, কৃপণতা দেখে ব্রিটিশ গভর্নমেন্ট ভেবেছিল যদি এরা একত্রিত হয় তাহলে কিন্তু আমাদের ভূয়সী সর্বনাশ। তাই একে ব্যান্ড করে দেওয়া হয়েছিল।